হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের হাই মাদ্রাসার টেস্ট পেপারের ম্যাথের পেজ 187 যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে সে সমস্ত শর্ট কোশ্চেনে আমি আজকের ভিডিও আলোচনা করব। কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং কেউ যদি লাইফ সায়েন্সের 2 মার্কস এবং ম্যাথের 1 মার্কস এবং 2 মার্কসের সমস্ত কোশ্চেনের পিডিএফ নিতে চাই, তাহলে তোমরা আমাকে 8145150357 নম্বরে SMS করতে পারো। ঠিক আছে, সেখানে দুটো নিলে গেলে লাইফ সায়েন্স এবং ম্যাথের দুটো পিডিএফ নিলে তোমাদের 90 টাকা পে করতে হবে এবং যে কোনো একটা নিলে 50 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো কেউ যদি নিতে চাও তাহলে তোমরা আমাকে এই নম্বরে SMS করো, হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করা যায়। আজকে আমি 187 পেজের যে সমস্ত শর্ট কোশ্চেন আছে, MCQ, সত্য মিথ্যা, শূন্যস্থান, সে সমস্ত কোশ্চেন আমি আজকের এই ভিডিও আলোচনা করছি। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেন আছে 187 পেজের ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে শূন্য MCQ। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে বার্ষিক 6% সরল সুদে 6000 টাকার 3 বছরের সুদ কত? বার্ষিক 6% সরল সুদে 6000 টাকার 3 বছরের সুদ কত? তো এখানে দেখো সিম্পল জিনিস, কিছু কোনো ঝামেলা নেই। এখানে সিম্পল আমরা সুদ বের করতে বলেছি, আর সুদের ফর্মুলা আমরা কী জানি? I=1 PTR/100। এখানে দেখো পি এর মান দেওয়া আছে, পি মানে আসল 6000 টাকা, আর দেওয়া আছে 6%, টি সমান দেওয়া আছে, অর্থাৎ সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সবই তো দেওয়া আছে, তাহলে আমরা I=1 বের করতে পারবো কি? PTR, যেখানে পি এর মান হচ্ছে 6000, তো 6000 বসলাম ইন্টু টি এর মান 3 ইন্টু আর এর মান 6/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করতে যাই, তো দেখো দুটো শূন্য, এখানকার দুটো শূন্য আউট, তাহলে নিচে কিছু টার্ম থাকছে না, তাহলে উপরে শুধুমাত্র থাকছে এদিকে 3 দুগুণে কত? 3 6 18, আর 18কে যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 1080 টাকা। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি, 1080 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে, ধরো সংখ্যা চেঞ্জ করে দিল, তোমরা এইভাবেই করবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চিন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দ্রুত বের করতে বলেছে। অর্থাৎ একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ হচ্ছে যে কোনো, আর জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 সেমি। তো ধরলাম যে কোনো একটা জ্যা, সি এখানে দেওয়া আছে, সি এ ধরো একটা জ্যা ধরলাম, আর ব্যাসার্ধ বলতে এই যে কেন্দ্র থেকে এইটুকুটা হচ্ছে কত? ব্যাসার্ধ। তাহলে আমাকে এইটুকু দূরত্বটা বের করতে বলেছে। ঠিক আছে, যে ও, আর এখানে যদি বি দিয়ে দিই তাহলে এ বির মান বের করতে বলে, ও বির মান বের করতে বলেছে। এখানে দেখো আমার ও এটা পেয়েছি, কিন্তু ও এ পেয়েছি কত? 13 সেমি, কিন্তু আমার এইটুকুটা পুরো দেওয়া আছে, সি এ দেওয়া আছে, আর এটা কি লম্ব, সি এর ওপর ওবিটা লম্ব। তাহলে যে কোনো এটুকুর মানটা কত হবে? 2 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব কতকে? 10কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি? 5। তাহলে এবির মান পেয়ে যাচ্ছি আমরা 10/2 সমান 5 সেমি, ও এ 13 সেমি দেওয়া আছে। তাহলে ওবি সমান সমান কী পাবো? ঠিক আছে, তাহলে ওবি সমান সমান কী পাবো? যে রুট ওভার অতিভুজ, এটা হচ্ছে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে তোমার দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট দিয়ে, হ্যাঁ, তাহলে 13 স্কোয়ার করলে কী পাচ্ছি? 169, 5 স্কোয়ার করলে 25, আর 169 থেকে 25 বাদ দিলে 144, আর 144 বর্গ বললে 12 পাবো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত নম্বর? অপশান এ, 12 সেমি। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো, বলছে 4x² - 4x+1 সমীকরণের নিরূপকটা কী হবে? এখানে নিরূপক অপশনগুলো দেওয়া আছে, 0 হবে না, আর কিছু অপশনগুলো দেওয়া আছে। তো দেখে নিচ্ছি আমরা কি কত হচ্ছে নিরূপকটা। তো এখানে যদি আমরা এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে তুলনা করতে যাই, তাহলে এখানে আমরা পাবো a = 4, b = -4 এবং c = 1। তাহলে b² - 4ac = কী পাবো? তাহলে b² মানে কি? এই যে -4 তার স্কোয়ার, -4 ইন্টু a মানে 4, আর bc মানে কত? 1। তাহলে 4 স্কোয়ার করলে 16, আর এটা গুণ করলে কী হয়? 16 পাচ্ছি, তখন 0 পেলাম। তাহলে আমার এই সমীকরণটার নিরূপকটা কী হয়ে যাবে? 0 পেয়ে যাবে। নিরূপকের সমীকরণটা কি? এই যে এটাই হচ্ছে নিরূপক, b² - 4ac-টাকে নিরূপক বলছে। হ্যাঁ, তারপরে 4 নম্বর, যে tan θ = 1/√3 হলে থিটার মান কত? tan θ = 1/√3 হলে থিটার মান কত হবে? তাহলে এখানে দেখো যে tan θ সমান দেওয়া আছে 1/√3, তো tan θ সমান এই যে 1/√3 এর জায়গায় আমরা লিখতে পারবো tan 30, কারণ tan 30 মান আমরা জানি যে 1/√3, tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 জায়গায় লিখতে পারবো tan 30, ওই লিখলাম। তাহলে 1/√3 জায়গায় tan 30 লিখলাম, আর tan কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? 30। তাহলে আমাদের অপশান হয়ে যাচ্ছে অপশান ডি,
30 ডিগ্রি। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? এটা বলে, এটা ইম্পর্টেন্ট, খুব ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার এই কোশ্চিন তিন জায়গায় আছে, তো ভালো করে এটা মনে রাখবে। সংখ্যা চেঞ্জ করে দিলেও, সংখ্যার চেঞ্জ না, এই কোশ্চিনে থাকে 2 গুণ 3 গুণ করলে গেলেও সেমভাবে করতে হবে। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। তো প্রথমে যখন লম্ববৃত্তাকার শঙ্কুর প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম r একক এবং উচ্চতা ধরলাম h একক, তখন তার আয়তন কত হবে? তখন তার আয়তন হবে কি হলো তো 1/3 পাই r স্কোয়ার h। ওকে, 1/3 পাই r স্কোয়ার h, এটা যখন উচ্চতা দ্বিগুণ করার আগে এবং ব্যাসার্ধ দ্বিগুণ করার আগে। এবার যখন দেখছি যে উচ্চতা দ্বিগুণ করা হয়, যখন উচ্চতা দ্বিগুণ তখন আয়তন কত হবে? যখন উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয়ে যাবে তখন 1/3 পাই r স্কোয়ার h। h এর জায়গায় কত বলেছে? 2h। ঠিক আছে, তাহলে এর কাছে ক্যালকুলেশন করে দিলে পাবো 2/3 পাই r স্কোয়ার h। তাহলে বৃদ্ধি কতটা হবে? শতকরা বৃদ্ধি কতটা হবে? যে বৃদ্ধি হবে বলছে যে বৃদ্ধি কতটা হলো? আগে কতটা ছিল? 1/3 পাই r স্কোয়ার h, আর এখন কতটা পেয়েছি? 2/3 পাই r স্কোয়ার h। তাহলে এটা থেকে এটা বাদ দিলে তখন বৃদ্ধিটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। ঠিক আছে, এবার শতকরা বৃদ্ধি কত পাচ্ছে? শতকরা বৃদ্ধি পাচ্ছে দেখো যে 1/3 পাই r স্কোয়ার h বৃদ্ধি পাচ্ছে কতর মধ্যে? 1/3 পাই r স্কোয়ার h এর মধ্যে। আর যেহেতু শতকরা বলেছে তার জন্য কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করেছি, এর পুরোটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি 100%। তাহলে আমার আনসার হয়ে যাবে বলো তো অপশান এ 100%। তারপরে 6 নম্বর বলছে সামেশন চিহ্নটির অর্থ কী? এটা সামেশন চিহ্ন অর্থ হচ্ছে সমষ্টি, মানে যোগফল করা, অসংখ্য সংখ্যা একসঙ্গে যোগফল করা। ঠিক আছে, তারপরে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি ড্যাশ থাকে, সেটি সমাহারে থাকে। হ্যাঁ, সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটা সমাহারে থাকবে। তারপরে কোশ্চেন আছে যে দুটো সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, যে x+2 এবং x-3 মধ্যে মধ্য সমানুপাতি। তো ধরলাম যদি আমরা অঙ্কটা করতে যাই, যে ধরলাম যে মধ্য সমানুপাতি হচ্ছে x, মধ্য সমানুপাতি x, তার মানে কি যে x+2 মাঝখানে হচ্ছে x এবং x-3 ক্রমিক সমানুপাতি। তাহলে কি লিখতে পারবো? যে x+2 বাই x ইজিক্যাল টু x বাই x-3, কোনাকুনি গুণ করলে কী পাবো? x² ইজিক্যাল টু এই দুটার গুণফল, আর x সমান কীভাবে? রুট ওভার এই দুটার গুণফল। অর্থাৎ তোমরা এতগুলো ক্যালকুলেশন না করে সিম্পল জিনিস মনে রাখবে, যদি মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে মধ্য সমানুপাতি হয়ে যাবে ওই দুটো সংখ্যার গুণফলের রুট। এটা সিম্পল জিনিস মনে রাখবে। তাহলে x+2 এবং x-3 এই দুটার গুণফল আকারে লিখেছি আর তার রুট, যদি মধ্য সমানুপাতি বের করতে বলে, যে কোনো সংখ্যার মধ্য সমানুপাতি বের করতে বললো। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আছি, 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি সরলরেখার বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ড্যাশ বলে। কী হবে? জ্যা বলবে। একটি সরলরেখা, ধর একটা বৃত্ত আছে, একটা সরলরেখার বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করছে, এই যে এই দুটি বিন্দুতে ছেদ করছে, এখানে একটা এখানে একটা। তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা জ্যা বলবো। এটাকে কি বলবো? জ্যা বলবো, কারণ দুটো বিন্দুতে ছেদ করছে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে sin 12 ডিগ্রি অ্যান্ড ইন্টু cos 18 ইন্টু sec 78 এবং cos 72 এর মান নির্ণয় করো। এটা মানটা হয়ে যাবে কত? 1 হবে। কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট আমি অঙ্কটা টুকলাম, কী দেওয়া আছে? sin 12 cos 18 sec 78 এবং cosec 72। কী করছি? ফার্স্ট যে sin 12 ডিগ্রি আছে সেটাকে আমরা ভেঙে দিচ্ছি। কীরকম? যে sin 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। অবশ্যই করতে পারো, কারণ 90 থেকে 78 বাদ দিলে 12, শুধুমাত্র আমরা 12 জায়গায় লিখলাম 90 মাইনাস 78। একই রকমভাবে 78 জায়গায় লিখলাম 90 মাইনাস 72। আর sec 78 এটা জায়গায় লিখলাম 90 মাইনাস 78। ঠিক আছে, আর sec 78টাকে কী করলাম? sec থিটা সমান আমরা জানি 1/cos থিটা, তার জন্য করলাম 1/cos 78, এবং cosec থিটা জানি 1/sin থিটা, জানি 1/sin 72 করলাম। এবার দেখো এটা sin 90 মাইনাস থিটা মানে কি? cos থিটা। তো cos 78, কারণ থিটার জায়গায় 78 আছে, একই রকমভাবে সেম এটাও, আর এটা বসিয়ে দিলাম। এবার দেখো এই টার্মটা আউট, এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পুরো সম্পূর্ণ কেটে কী পাচ্ছি? 1। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 1। আশা করছি বুঝতে পারলে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা কত হবে? উচ্চতা হয়ে যাবে 3b/a।
একটি লম্বতীয় শঙ্কুর আয়তন ভি একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? তো আমরা ধরলাম যে লম্বতীয় শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তাহলে আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আমার প্রশ্নানুসারে আয়তন কত দেওয়া আছে ভি, তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান ভি। আর এখান থেকে এইচ এর মান পেয়ে যাবো কি বলতো ক্যালকুলেশন করলে এইচ সমান সমান 3/a, যেখানে এর মান এখানে কি বলতো এই যে এখানে পাই আর স্কোয়ার মানে হচ্ছে এ ভূমিতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 3b/a। তারপরে কোশ্চেন দেখো যে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান হবে 9। আচ্ছা 9 কীভাবে আসলো, কীভাবে বুঝবো যে সংখ্যাগুরু মান এটা হবে? সিম্পল জিনিস, একটা জিনিস মনে রাখবে, একটা তথ্য দেওয়া থাকবে, একটা সারি দেওয়া থাকবে, সেই তথ্যগুলোর মধ্যে সব থেকে বেশি সংখ্যায় কোন সংখ্যাটা আছে। এখানে দেখো যে 9 কতবার আছে 1, 2, 3, 3 কতবার আছে 1, 2, 10 একবারই আছে, 2 একবারই আছে, তাহলে দেখো 9টা 3বার বেশি আছে, তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশিবার থাকবে সেটি হচ্ছে সেই তথ্যের সংখ্যাগুরু মান। ওকে, আশা করছি বুঝতে পারলে। তারপরে এবার আসি আমরা সত্য মিথ্যায় অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিন, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, তারপরে সত্য মিথ্যায় আসি। সত্য মিথ্যা কী বলেছে? ফার্স্ট, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সিম্পল জিনিস, আসল ক্রমাগত বাড়তে থাকবে, এটা হয়ে যাবে সত্য হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলছে এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল ক্রমিক সমানুপাতিক হবে। ক্রমিক সমানুপাতিক মানে প্রথমটা বাই দ্বিতীয়টা ইজিক্যাল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা, অর্থাৎ যে প্রথমটা বাই দ্বিতীয়টা মান যেটা পাবো, দ্বিতীয়টা বাই তৃতীয়টার মানটা সেটাই পাবো। তো সেটা যদি পাই তাহলে আমরা বুঝে নেব সেটা ক্রমিক সমানুপাতিক। তো আমরা ফার্স্ট বের করি যে প্রথম বাই দ্বিতীয় বের করে দেখছি কী পাচ্ছি বলো তো, ওয়াই পাচ্ছি। কারণ দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, একটা ওয়াই নিচে কেটে যাচ্ছে, না নিচে ওয়াই কেটে একটা নিচে ওয়াই থেকে যাচ্ছে, সরি এখানে 1/y হবে। ঠিক আছে, 1/y হবে। আর এখানে কি পাচ্ছি, এখানে ওয়াই স্কোয়ারকে উপরে এক্স পাচ্ছি, তাহলে দেখো তো এখানে এক্স পাচ্ছি, এখানে 1/y পাচ্ছি, তাহলে এটা কি ক্রমিক সমানুপাতিক? না, এটা ক্রমিক সমানুপাতিক নয়। যদি দুটো সেম আসতো তাহলে বুঝে নিতাম এটা ক্রমিক সমানুপাতিক, তাহলে এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপরে বলছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, এটা মিথ্যা হবে। দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে বলেছে যে sec স্কোয়ার 45 মাইনাস tan স্কোয়ার 45 ইজিক্যাল টু 1। দেখতে হবে এর মানটা যে 1 আসছে কিনা, দেখি চেক করি প্রথমে যে sec স্কোয়ার 45 মাইনাস tan স্কোয়ার 45, sec স্কোয়ার 40 অর্থাৎ sec 45 এর মান আমরা জানি √2, sec 45 এর মান জানি √2, তাহলে √2 যেহেতু স্কোয়ার সেজন্য স্কোয়ার দিলাম, আর tan 45 মানে 1, তাহলে 1 বসালাম, আর 1 স্কোয়ার দিলাম, √2 স্কোয়ার করলে 2 আর 1 স্কোয়ার করলে 1, তাহলে 2 থেকে একবার দিলে পেয়ে যাচ্ছি 1, তাহলে এটা কী হয়ে যাবে, সত্য। তারপরে আসি 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন বলেছে যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যে মধ্যমা হচ্ছে 18। আচ্ছা মধ্যমা বের করার রুলস আমি বলে দিচ্ছি। যদি বিজোড় সংখ্যা থাকে, অযুগ্ম সংখ্যা বলতে যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো থাকবে, কি বলতো 1, 3, 7, 5, 9 এই কটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো বুঝে নেবে যে এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে দেখো সংখ্যাগুলো প্রথমে তথ্যগুলো কী করবো, যে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো। তো এখানে সব থেকে ছোটো হচ্ছে 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20, তাহলে ছোটো থেকে বড় সাজালাম। এবার দেখবো গুণ কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা, তার মানে এন এর মান হচ্ছে আমরা 5 পেলাম। এই যে এন এর মান পেয়ে গেলাম 5, আর 5টা কী বললাম, 5টা হচ্ছে বিজোড় সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যা। আর অযুগ্ম সংখ্যা তাহলে তার মধ্যমার ফর্মুলা হয়ে যাবে n+1/2, n+1/2 কী বললাম, n+1/2। তাহলে এখানে n এর মান কত, 5 + 1/2 দিলাম। এবার দেখো 5 + 1 সমান কত পাচ্ছি, 6, আর 2 কাটাকাটি করলে কী পাচ্ছি, 3, তাহলে আমরা কত পেলাম, 3তম মান কিন্তু। ঠিক আছে, এই যে ছোটো থেকে বড় সাজাচ্ছি, এই সংখ্যাগুলোর মধ্যে 3 নম্বরে কোন মানটা আছে সেটা হবে আমার অ্যান্সার। ওকে, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে দেখো 18 হবে না, এখানে হবে 14 হবে, এখানে হবে 14। ঠিক আছে, এখানে 14 হবে, এখানে 14 হয়ে যাবে, তাহলে এটা আমি এখানে ভুল করেছি। ঠিক আছে,
এখান থেকে আমি বসিয়ে দিয়েছি, এখান থেকে না বসাতে হবে এইটা থেকে, যেটা আমরা ছোটো থেকে বড় সাজাবো সেখান থেকে 14, তাহলে অ্যান্সার হয়ে যাবে 14। ওকে, তাহলে এটা মিথ্যা হবে। হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা হবে। আশা করছি বুঝতে পারলে। তারপরে আর নেই, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমাদের লাস্টে বলবো যে চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।